নমস্কার। বিহারে এসে আমার প্রথম গন্তব্য সেটা আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন। আমি কোথায় বসে আছি এবং কার সঙ্গে বসে আছি। যার সঙ্গে বসে আছি তিনি আজকের ফুড চেইনের ভাষায় 16 আনা বাঙালি, কিন্তু বাংলায় কদাচিৎ তাকে রাজনীতিতে সক্রিয় দেখা যায়। তার জন্মভূমি অবশ্যই বাংলা, সেখানেই লেখাপড়া, সেখানেই সব কিছু, কিন্তু তার কর্মভূমি হিসেবে তিনি বেছে নিয়েছেন বিহারকে। তার পিছনে তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সে সম্পর্কেও আমার অসীম কৌতূহল, কিন্তু আমি এক্ষুনি তার ওই অংশটুকুতে যাচ্ছি না, কেননা তাহলে এই আলোচনাটা অবিন্যস্ত হয়ে পড়বে এবং আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা ব্যর্থ হবে। অতএব আমি এই আলোচনাটা বিহার নির্বাচনেই সীমাবদ্ধ রাখতে চাই। দীপঙ্কর ভট্টাচার্য কোনো বাঙালির কাছে যাকে আমার আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। দীপঙ্কর যে ধরনের রাজনীতি করেন, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সেটা বোধহয় মূল স্রোতে বিচ্ছিন্ন হয়ে থাকার কথা, কিন্তু তিনি সেই ক্লিশেটাকে সম্পূর্ণ বদলে দিয়ে সংসদীয় গণতন্ত্রের একটা অন্যতম শরিক হিসেবে তিনি যে শুধু বিহারে মাথাচাড়া দিয়েছেন তাই নয়, একটা সর্বভারতীয় বিরোধী জোটের অন্যতম স্তম্ভ হিসেবে তার দলকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমার মনে হয় এই সাফল্য আর কেউ এইভাবে করেছেন কিনা আমি ঠিক জানি না। আমি সিপিএম টিপিএমের কথা বলছি না। এই যে একটা অবতারে উত্তীর্ণ অবস্থায় জন্ম নিয়ে সময়ের সঙ্গে সঙ্গে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে, দায়বদ্ধতা বদলের সঙ্গে সঙ্গে নিজেদের বদলে নেওয়া, আমার মনে হয় এই অনুশীলনটা সেভাবে বোধহয় আর ভারতবর্ষের কোনো কমিউনিস্ট পার্টি করতে পারেনি। সেই জন্যই তারা ফসিলাইজড হয়ে গেছে। while CPIML is not very dramatically upward moving, but still quite something to reckon with. তা দীপঙ্কর বাবু, আপনার এই যে একটা সংশোধন করে দিই, জন্মভূমিটা কিন্তু পশ্চিমবাংলা নয়, ও আসাম। আসামের জন্য গুয়াহাটিতে আসাম, কিন্তু আমরা ওই আর কি নরেন্দ্রপুর থেকেই তো শুরু যাত্রাটা। আমি যেটা আমার প্রথমে জানার ইচ্ছে সেটা হচ্ছে, নাও ইউ আর এ মেম্বার অফ দ্য হাই টেবল অফ ইন্ডিয়ান পলিটিক্স। চাই না সেটা, হ্যাঁ, হাই টেবল মানে অক্সফোর্ড কেমব্রিজে যাকে বলে, এই সেদিক থেকে দেখতে গেলে যদি আমি একটা অ্যানালজি ব্যবহার করি, দিস অ্যানালজি মে নট বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে আপনি এখন ভারতবর্ষের রাজনীতিতে এই ব্রাহ্মণদের দলে, অর্থাৎ পলিটিক্যাল এলিট, এবং ইউ আর এ রেগুলার ফিচার ইন এভরি ইন্ডিয়ান এভরি যা কিছু হচ্ছে তাতে আপনি একজন আছেন। না না না, এটা তো প্রথম কথা, পলিটিক্যাল এলিট ব্যাপারটা মোটেই নয়। কারণ আজকে ভারতবর্ষে যে কেউ যদি মনে করে যে কোনো এলিটিজম, কোনো রকমের এলিটিজম দিয়ে আজকের যে রাজনীতির যে চ্যালেঞ্জ, এত বড় একটা ফ্যাসিবাদী হামলা, সেটার মোকাবিলা করাই যাবে না। রাহুল গান্ধী এলিটিস্ট নয় না, আমি এখনো মনে করি রাহুল গান্ধী কংগ্রেসকে রিইনভেন্ট করার চেষ্টা করছে, এবং এটা বোধহয় আমরা কোনোদিন ভাবিনি যে কোনো কংগ্রেসের নেতা গোটা দেশে কাস্ট সেন্সাসের দাবি তুলবে, কোনো কংগ্রেসের নেতা সামাজিক ন্যায় নিয়ে এত কথা বলবে, সংবিধান নিয়ে এত কথা বলবে। তো ফলে আজকে তো সবাইকে রাস্তায় নামতে হচ্ছে, রাস্তার রাজনীতি, গ্রামে গঞ্জে খেটে খাওয়া মানুষের কথা বলা, এটা হচ্ছে আজকে পরিস্থিতির দাবি। ফলে আমার মনে হয় যে কোনো রকমের যে তথাকথিত এলিটিজম বা তার যে অবশেষ যদি থেকে থাকে, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে সাধারণ মানুষ তার যত কাছে পৌঁছানো যায়, এবং সেখানে তাদের সমস্ত প্রশ্নগুলো, আর্থিক প্রশ্নগুলো আছে, যেভাবে আদানি আম্বানি গোটা দেশটাকে কবজা করে নিচ্ছে, তো মানুষের বেঁচে থাকা, তার রুটি রুজির লড়াই, তার বেঁচে থাকার লড়াই, এবং তার সাথে সাথে তার সামাজিক অস্তিত্ব, সম্মান, এবং প্লাস গণতন্ত্রে যেটুকু ন্যূনতম অধিকার দরকার, লেখার অধিকার, বলার অধিকার, এই সমস্ত অধিকার, মানে স্বাধীনতা,
মানুষের। এই পুরো লড়াইটা তো আজকে নতুন করে লড়তে হচ্ছে। আমি তাই বলি এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লড়াই। তো ঠিক যেরকম স্বাধীনতার লড়াইও একটা, যেটা আপনি বললেন এলিটিজম দেওয়া শুরু হয়েছিল, কিন্তু সেটা গান্ধীর নেতৃত্বে এবং ধীরে ধীরে একটা গণচরিত্র পেয়েছিল। আজকেও কোনো রকম এলিটিজমের কোনো অবকাশ নেই এখানে, সম্পূর্ণ নতুন করে আবার দ্বিতীয় স্বাধীনতার লড়াই। না, নেতৃত্বকেও আপনি এলিটিস্ট বলবেন না। আমি বলছি এই কারণে যে আমরা যেটা দেখেছি মন্ডল কমিশনের পরবর্তী সময়, সেটা হচ্ছে এক ধরনের অনুন্নত সম্প্রদায়ের ভার্টিক্যাল মোবিলিটি, and they are the ones who dominate. For example, Jadavs in UP, and the kind of lifestyle they lead. There is no difference between them and say another political leader from BJP or Congress. না, সেটা একটা আছে ভারতবর্ষে যেটা হয়েছে না, যেটা আমরা বলি এক সময় ব্রাহ্মণ্যবাদ বলতাম, তার একটা নব্য ব্রাহ্মণ্যবাদ। ফলে ওই নকল হয়, ওই জিনিসগুলো ধীরে 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 অন্যরা নকল করে। কিন্তু আমার মনে হয় সেটা বোধহয় মেন ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে ধীরে ধীরে ভারতবর্ষের গণতন্ত্রে একটা মানুষের অংশগ্রহণ বাড়ছে, ক্ষমতার এক অর্থে একটা বিকেন্দ্রীকরণ হচ্ছে। এবং সেখানে যেমন ধরুন মন্ডল কমিশনের পরে যেটা এসেছিল, সেটা হচ্ছে যে মূলত যাদব জাতি বা ওই অর্থে যেটাকে এখানে ওবিসি বলা হয়, ডমিনেন্ট ইন্টারমিডিয়েট কাস্ট। কিন্তু তখনও কিন্তু দলিত এবং আজকে যাদের নিয়ে সব থেকে বেশি চর্চা বিহারে বিশেষ করে ইবিসি, এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট, অতি মানে হিন্দিতে বলে অতি পিছড়া। তো এই যে সেকশনগুলো, তারা কিন্তু তখনও খানিকটা প্রান্তিক অবস্থানেই ছিল। যদিও বিহারের ইতিহাস দেখতে গেলে এখানে শুরু হয়েছে কিন্তু কর্পূরী ঠাকুরকে ধরে, এবং কর্পূরী ঠাকুর তো যাদব ছিলেন না, তিনি অতি পিছড়ি জাতি থেকেই উঠে এসেছিলেন। তো আমার মনে হয় এই যে হচ্ছে ক্রমাগত ক্ষমতা একটা অর্থে ছড়াচ্ছে, বিকেন্দ্রীকরণ হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। সেখানে কিছু নেতা ওরকম লাইফস্টাইল সেটা নকল করতেই পারে। এখন তো অনেক মুখিয়াকেও দেখা যায় বিহারে, একটা পঞ্চায়েত একটা মুখিয়া হওয়ার সাথে সাথে তারা একটা জাঁক জমক গাড়ি সেগুলো থাকে। কিন্তু আমার মনে হয় এটা একটা সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ব্যাপারটা হচ্ছে মানুষ আরো বেশি বেশি করে আসছে। না, যেমন সংরক্ষণের সুবিধাটা কক্ষিগত করে নিয়েছে, তার ফলে তাদেরই কমিউনিটির অন্য কেউ আর পায় না। সংরক্ষণের সম্প্রসারণ দরকার। আসলে ব্যাপারটা হচ্ছে সংরক্ষণের যে সুবিধে বলুন বা অধিকার বলুন, সেটাকে গ্রহণ করতে হলেও একটা মিনিমাম ফাউন্ডেশন দরকার। ফলে যেমন আমরা যদি বলি দলিত, তো ভারতবর্ষের দলিত হচ্ছে ভূমিহীন মূলত। ফলে যে দলিতের কাছে একেবারে কোনো রকম কিচ্ছু নেই, জমি নেই, থাকার জায়গা নেই, কোনো রকম জীবনের নিরাপত্তা কিছু নেই, তার কাছে একমাত্র সুযোগটা হচ্ছে শিক্ষা। এবং সেই শিক্ষাটা এখন ধীরে ধীরে এই নতুন শিক্ষানীতি এসে শিক্ষার বাজারিকরণ, সেটার একটা ব্যবসায়ীকরণ হয়ে সেখানেও তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। তো আমার মনে হয় এইটার ফলে ধরুন আম্বেদকর নিজে শিক্ষার সুযোগটা পেয়েছিলেন, শিক্ষার সুযোগ পেয়েছিলেন বলেই একটা ওই উচ্চতায় সেই সময় স্বাধীনতা আন্দোলনে তিনি উঠতে পেরেছিলেন। আজকে ব্যাপারটা হচ্ছে সেইখানে আমার মনে হয় যে ব্যাপক দলিত অংশের মানুষের কাছে তার একটা আরো জমি, আবাস, ফলে এই জন্যই আমরা মনে করি সংরক্ষণটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সংরক্ষণ যদি না থাকতো তাহলে একজন দলিতকেও বোধহয় আমরা বিধানসভায় লোকসভায় দেখতে পেতাম না। সংরক্ষণ জুডিশিয়ারিতে নেই, তবুও ভারতবর্ষের ভাগ্য যে আমরা এই দ্বিতীয় একজন দলিতকে দেখছি চিফ জাস্টিস হিসেবে, কিন্তু তাকেও কিরকম অপমানিত হতে হচ্ছে সেই সুপ্রিম কোর্টের ভেতরে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাষ্ট্রপতিও তাই, রাষ্ট্রপতি আগে দলিত ছিলেন, এখন আদিবাসী, কিন্তু তাদেরও যথেষ্ট একটা সীমাবদ্ধ। KR নারায়ণন তাই ছিলেন। সেটাই বলছি যে তাদেরও একটা বিরাট সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তো এই সংরক্ষণের সম্প্রসারণ দরকার। ওই যে 50% একটা লিমিট করে রাখা হয়েছে, সেইটা ভেঙে দেওয়া দরকার। সেখানে আমরা তো বিহারে যেরকম 65% জন্য লড়ছি, তামিলনাড়ুতে 69% সংরক্ষণ আছে। কিন্তু সেটা সংরক্ষণের পাশাপাশি ওইটাও দরকার, ভূমি সংস্কার দরকার, মানুষের আর একটু বেঁচে থাকার জন্য যে জীবনের রসদগুলো, সেই রসদগুলো আর একটু বেশি দরকার। কিন্তু একটা স্টেট একতরফা ভাবে 65 করলে তো হবে না। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে সিলিং বেঁধে দিয়েছে 50, এবং এখানকার হাইকোর্ট 65% রিজার্ভেশন মানেনি না। সেটা একটা কারণ আছে, কারণ দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে সংবিধানের যেটাকে আমরা বলি 9th শিডিউল,
তামিলনাড়ুর 69% কিন্তু আছে, সেখানে কোনো কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না। তো কারণ হচ্ছে তামিলনাড়ুর 69% সংরক্ষণটা সংবিধানের নবম যে শিডিউল, তফসিল, নবম তফসিল। ফলে এখানেও আমার মনে হয় যে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে সাধারণভাবে গোটা দেশ জুড়ে আমরা চাই যে 50%-এর যে একটা সীমানা তৈরি করে রাখা হয়েছে সেই সীমানাটা যাক। আর বিহারে ধরুন 65%, এই রিজার্ভেশন ব্যাপারটাকে আমার মনে হয় এটাকে 9th শিডিউলে দেওয়া উচিত, যাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রাজ্যে সেখানকার সামাজিক অবস্থা অনুযায়ী হতে পারে। আজকে ধরুন বিহারে একটা কাস্ট সেন্সাস নয়, কাস্ট সেন্সাস বা সার্ভে যাই বলা হোক না কেন, একটা কাস্ট কাউন্ট বিহারে হয়েছিল। তার ফলে আমরা জানি যে বিহারের সমাজে যেটা তথাকথিত উচ্চবর্ণ আপার কাস্ট, তাদের সামাজিক দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে 15-16% ম্যাক্সিমাম। আপনি এবারে বিজেপির যে প্রার্থী তালিকা সেটা দেখুন, 101 জনের মধ্যে 49 জন আজকে সব থেকে বেশি নরেন্দ্র মোদী ওবিসির কথা বলবেন, সব থেকে বেশি তারা ইবিসির কথা বলছে, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু সেখানে 101 জনের তালিকায় একজনও আপনি মুসলিম পাবেন না, যারা বিহারের অন্তত 16-17% বা তার থেকেও বেশি, এবং সেখানে 49 জন, প্রায় 50%। ফলে 16% বা 15%-এর জন্য অ্যাকচুয়ালি এটাও কিন্তু এক ধরনের সংরক্ষণ, 50% সংরক্ষণ। এই সংরক্ষণটাকে আমরা ধরে নিয়েছি যেটা হচ্ছে খুব স্বাভাবিক, এবং এই সংরক্ষণটাকে, এই যে প্রতিপত্তি প্রিভিলেজ, সেটাকে যদি যেখানে যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তখনই গেল রব ওঠে, এই জাতপাত হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু আসলে ওই যে জাঁকিয়ে থাকা ওই প্রতিপত্তি, ওটাকে টিকিয়ে রাখার জন্য সেটাকেই স্বাভাবিক হিসেবে শতাব্দীর পর শতাব্দী মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলে। এই জিনিসটাকে ভাঙা খুব দরকার। আচ্ছা, এই যে 49 জন প্রার্থী ফ্রম পপুলেশন অফ 15-16%, এটা কি ওদের বাধ্যবাধকতা, না এটা বিজেপি করেছে বিকজ ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল বলুন, মাসল বলুন, রিসোর্স বলুন, এখনো এদেরই হাতে কেন্দ্রীভূত? They may be minuscule in number, but their influence in societal terms, in financial terms, in every other term is far disproportionate. সেটাই, মানে ডিসপ্রপোর্শনেট, এবং এরা আবার করতে চায়। তো বিজেপি ইজ অল অ্যাবাউট সেন্ট্রালাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ পাওয়ার। তো সেখানে যেমন আমি যদি কথা আমি বলি, তাহলে সেখানে ভারতবর্ষে কি আদানি আম্বানি ছাড়া আর কোম্পানি নেই? প্রচুর আছে। কিন্তু এই যে একটা কনসেন্ট্রেশন, যে সমস্ত এয়ারপোর্ট, হাইওয়ে, পোর্ট সব দিয়ে দিতে হবে আদানিকে, আম্বানিকে সমস্ত দিয়ে দিতে হবে, সমস্ত স্পেকট্রাম দিয়ে দিতে হবে। তো এই যে কনসেন্ট্রেশন অফ ইকোনমিক রিসোর্সেস এবং একই সাথে কনসেন্ট্রেশন অফ পলিটিক্যাল পাওয়ার, যেটা খোলাখুলি আজকে বিজেপি বলছে। বিজেপির ভেতরে আপনি দেখছেন সোশ্যালি, কিন্তু এবার ছোট ছোট পার্টিগুলোকে একদম মানে তারা মাৎস্য ন্যায়ের মতো বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, সেই ছোট ছোট পার্টিগুলোকে গিলে ফেলছে। এবং খোলাখুলি বিজেপির যে এখন সর্বভারতীয় প্রেসিডেন্ট, উনি পাটনায় এসে 2 বছর আগে বলে গেলেন ভারতবর্ষে একটাই পার্টি থাকবে, সেই পার্টিটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং অমিত শাহ যেটা বলেন যে আমরা কোনো 5 বছরের জন্য আসিনি, আমরা 50 বছর, আগামী 50 বছর ভারতবর্ষে রাজত্ব করতে এসেছি। Politician tells half truths and the usual lies. না, শুধু একটা হাফ ট্রুথ বলে নয়, তারা তো ক্ষমতায় আছে, এটা একটা ক্ষমতার দম্ভ, এটা একটা ক্ষমতার দম্ভ। কিন্তু ক্ষমতাকে কাজে লাগিয়ে ভারতবর্ষে যেটুকু যা গণতন্ত্র ছিল সেটাকে শেষ করে দিয়ে, যেটুকু এর মধ্যে ব্যালেন্স, চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল, সেই ব্যাপারগুলোকে শেষ করে দিয়ে ফলে একচ্ছত্র যে ক্ষমতা সেটা কিন্তু দখল করা না। কিন্তু মুশকিল হচ্ছে, আমি এই তর্কে পরে আসছি যদি সময় থাকে। আপাতত যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে, দেখুন এখানে যখন রাহুল গান্ধী ওই আপনাদের কি ভোটাধিকার যাত্রা শুরু করে, ভোটার অধিকার যাত্রা, তখন ওই ভ্যানের মাথায় আপনি, তেজস্বী আর রাহুল, এই 3 জনকে আমরা দেখেছি। মুকেশ সাহনি, আপনারা 4 জন ছিলেন। তখন একটা বেশ গাংহ ব্যাপার নিয়ে মনে হচ্ছিল যেন মহাগঠবন্ধন বেশ সমানে সমানে টক্কর দেবে। যত দিন যেতে লাগলো অ্যান্ড ক্লোজার টু দ্য ভোট, আমরা দেখলাম দ্য চিংস ইন দ্য আর্মার আর কামিং আউট। এমনকি সিটের ধরুন 7-8টা সিট আউট অফ 245 ফ্রেন্ডলি ফাইট হচ্ছে, ইজ নট এ বিগ ডিল। কিন্তু এই যে কংগ্রেসের গড়িমসি ইন রেকগনাইজিং তেজস্বী অ্যাজ দ্য লিডার
অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইট ওয়াজ অলমোস্ট গান। মানে ওরা দে টুক ইট অ্যাজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, যে লালু তো আজকের প্লেয়ার নয়, রাহুল গান্ধী জন্মের আগে থেকে ও রাজনীতিটা করে। তো কি মনে হয় যে কংগ্রেসের এই ইম্পিরিয়াল অ্যাটিটিউড ইভেন উইদিন দ্য কি বলে কোয়ালিশন, যেখানে ওরা নিজেদের এই অলমোস্ট ক্ষীয়মান অস্তিত্বকে আর কনস্ট্যান্ট স্টেট অফ ডিনায়ালে থাকে? না, আমি মনে হয় ঠিক ব্যাপারটা সেটা নয়। এখানে ধরুন কংগ্রেসের, আপনি বড্ড কংগ্রেসের প্রতি সদয় না সদয় বলো না, আমি অবজেক্টিভলি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে অবশ্যই বিহারে বিজেপি হচ্ছে ডমিনেন্ট পার্টি, লিডিং পার্টি, এবং যে কারণে এটা সবাই জানে যদি একটা কোনো প্রিপোল অ্যালায়েন্স হয় তাহলে পোস্টপোল অ্যালায়েন্স হলে সেখানে কোনো দেবেগৌড়াও প্রধানমন্ত্রী হতে পারে, পোস্টপোল অ্যালায়েন্সের ব্যাপারটা অন্য। কিন্তু যখন একটা প্রিপোল অ্যালায়েন্স আছে সেখানে যেটা সব থেকে বড় পার্টির যে নেতা, সেটা স্বাভাবিক যে সেই চিফ মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টার হবে, এটা খুব স্বাভাবিক। ফলে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হিসেবে তার নামটাই ঘোষণা হবে, এটার মধ্যে কোনো রকম কোনো আনসার্টেনিটি ছিল না। এটা একটা ফর্মালিটি, যেটা হয়তো কংগ্রেস মনে করেছে যে সমস্ত সিট টিটগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাক, একসাথে একটা প্যাকেজ ডিল আমরা একটা ঘোষণা করব। আমার যেন কংগ্রেসের যেটা হচ্ছে, এবং যে কারণে হয়তো কারণ মনে হতে পারে যে একটা সংঘাত আরজেডির সাথে কংগ্রেসে, সেটার কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে কংগ্রেস নিজেকেই একটা রিইনভেন্ট করার চেষ্টা করছে। যেটা আমি বললাম যে কংগ্রেসের কাছে, কংগ্রেস যদি এই সমস্ত কথাগুলো না বলতো, কোনো সামাজিক ন্যায়ের কথা, কাস্ট কাউন্টের কথা, কনস্টিটিউশনের কথা না বলে কংগ্রেস যদি তার পুরনো একটা ঘরানাতেই থাকতো, তাহলে সেই কংগ্রেসকে কারো অসুবিধা হতো না। কিন্তু কংগ্রেস নিজেকে খানিকটা পরিস্থিতির চাপে প্রয়োজনে নিজেকে রিইনভেন্ট করার একটা চেষ্টা করে। এটাই রাহুল গান্ধীর পলিসি, যে স্ট্রেংথেন ইউর পার্টি, চেষ্টা করছে, and at the same time remain in the lands। স্ট্রেংথেন করার জন্য একটা নতুন এজেন্ডাকেও সামনে আনছে। অর্থাৎ কংগ্রেসটাকে ঠিক পুরনো কংগ্রেস এটা নয়। কংগ্রেস সময়ের সময় কিন্তু এটা হয়েছে, ইন্দিরা গান্ধীর সময় সে পুরনো কংগ্রেস, নতুন কংগ্রেস, আজকেও একটা পুরনো এবং নতুনের একটা কংগ্রেসের ভেতরে একটা কি বলবো ট্রানজিশন চলছে, সেটার একটা টেনশন আছে। এবং দ্বিতীয় যে টেনশনটা আছে সেটা হচ্ছে যে কংগ্রেস অবশ্যই এখানে গতবার ধরুন 70টা আসনে লড়ে 19টা আসন জিতেছিল। তো সেটা তো সকলের জন্যই খারাপ, কংগ্রেসের জন্য খারাপ, পুরো জোটের জন্যই খারাপ। ফলে কংগ্রেস যদি ইমপ্রুভ করার চেষ্টা করে, যে 70-এ 19 না জিতে আমি ধরুন যদি 50টা লড়ি কি 60টা লড়ি, এবং সেখানে কি করে আমি 30টা জিততে পারি বা 35টা জিততে পারি, ফলে কংগ্রেসের একটা নিজস্ব ইমপ্রুভমেন্টেরও একটা চেষ্টা আছে। এইগুলোর ফলে লোকের মনে হয় যে কিছু একটা কোথাও সংঘাত আছে, কোনো টেনশন আছে। আমার মনে হয় এই টেনশনগুলো তো দেখুন পলিটিক্সে খুব স্বাভাবিক, সমাজে পলিটিক্সে কোনো জোটে টেনশনটা স্বাভাবিক, টেনশনটার মধ্যে থেকেই তো কোনো ডেভেলপমেন্ট হয় না। আসলে কংগ্রেসের এই যে সোশ্যাল জাস্টিস প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়া এবং রাহুল বিকামিং জিতনা আবাদি উতনা হক, এই যে স্লোগান, সেই স্লোগানটা কি করছে কংগ্রেসের, যেটা আসলে কংগ্রেসের বিরোধীদের শক্তির উৎস ছিল, সেটা কংগ্রেস ধীরে ধীরে বাই ডনিং দ্য ক্যাপ অফ লালু অর মুলায়মস অফ দ্য ওয়ার্ল্ড একটা ব্লার করে দিচ্ছে। ফলে এতে কি কোনো রকম একটা সমর্থনের ভিত্তির জায়গায় কনফ্লিক্ট হচ্ছে না? না, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় এখন ধরুন পরিস্থিতিটা একটা সম্পূর্ণ নতুন, অভূতপূর্ব, এটা সবাইকেই বুঝতে হবে, এটা কংগ্রেসকেও বুঝতে হবে, এটা আমাদের বামপন্থীদেরও বুঝতে হচ্ছে, সবাইকে বুঝতে হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতির মুখে ভারতবর্ষ কখনো পড়েনি, যেখানে গণতন্ত্রটাই আর থাকবে কিনা। এবার ধরুন অমিত শাহ বলে গেলেন যে গতবারে 3 ফেজে নির্বাচন হয়েছিল, এবারে আমরা 2 ফেজ করছি, আগামীবার হলে 1 ফেজ হবে, এবং তারপরে বলবেন এরপরে হবে না। হ্যাঁ, কমতে কমতে নির্বাচন ওয়ান নেশন হলে এরপরে ইলেকশনটা হবে না। এমন একটা জায়গায় যে পৌঁছেছি, গণতন্ত্র থাকবে কিনা, এই সংবিধানটা একটা বই হিসেবে আছে, লেখাগুলো আছে, কিন্তু সেই লেখাগুলো আর কোনো অর্থ থাকবে কিনা, সেই শব্দগুলো আর কোনো অর্থ থাকবে কিনা, এইরকম একটা সংকটের মুখে পড়েছি। তো সেখানে আমার মনে হয় একটা কনভার্জেন্স হচ্ছে, সেই কনভার্জেন্সটা সবার জন্য একটা কমন প্লেন। সেই প্লেনটা হচ্ছে সংবিধান থেকে বাঁচাতে হবে। সংবিধানটা কোথা থেকে এসছে? সংবিধান স্বাধীনতা আন্দোলন থেকে এসছে। স্বাধীনতা আন্দোলনের যে আমাদের যে গেইনস, যে অ্যাচিভমেন্ট, সেটাকে বাঁচাতে হবে। সেখান থেকে একটা ঐক্যবদ্ধ ভারত, যে ভারত একটা ফেডারেল স্ট্রাকচার, সকলের জন্য কোনো রকম ডিসক্রিমিনেশন নয়, সকলের জন্য একটা অ্যাকোমোডেশনের জায়গা, এই জায়গাগুলোকে ধরে রাখার জন্য। ফলে সেখানে তো একটা নতুন একটা কনভার্জেন্স সবাইকে আনতে হবে। ফলে সেখানে বেশ কিছু জিনিস কমন থাকবে, সবাই কনস্টিটিউশনের কথা বলছে, সবাই ডেমোক্রেসির কথা বলতেই হবে। কিন্তু তার মধ্যেও এবার ধরুন নিশ্চয়ই স্পেশালাইজেশন আছে,
কোনো পার্টির কাছে ধরুন সোশ্যাল জাস্টিসের একটা কোনো অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট, আমাদের কাছে ধরুন সোশ্যাল জাস্টিসের সাথে সাথে ইকোনমিক জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সোশ্যাল ইকুয়ালিটির সাথে সাথে পলিটিক্যাল এবং ইকোনমিক ইকুয়ালিটি এটাও খুব অতটাই ইম্পর্টেন্ট। ফলে কে কোনটাতে স্পেশালাইজ করবে, কে একটা কম্প্রিহেন্সিভ জিনিস নিয়ে করবে, কেউ হয়তো কোনো একটা পার্শিয়াল নিয়ে করবে, এটা তো ধরুন একটা পার্টির নিজস্ব ব্যাপার। আমার কোথায় যেন মনে হয় যে ওয়ান কাইন্ড অফ ফিয়ার যেটা বিজেপি করার চেষ্টা করে উইথ রিগার্ড টু দ্য মুসলিমস, আপনারা সেটার জবাব দেন বাই স্প্রেডিং বিজেপি অ্যাজ এ জুজু। বাট ডু ইউ থিঙ্ক দ্যাট বিজেপি রিয়েলি হ্যাজ দ্যাট হেফট? ইজ বিজেপি ইন দি মানে অফ কংগ্রেস অফ 1975? না, তার থেকে তার থেকে অনেক বেশি মারাত্মক। কংগ্রেস 1975 সেটা ধরুন একটা এমার্জেন্সি এলো, সেখানে স্টেট মারাত্মকভাবে তখন নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে, অপোজিশনকে জেলে পাঠিয়ে থ্রু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে ধরুন সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এখানে যতটাই আপনি দেখেছেন সেটা কিন্তু স্টেট ভার্সেস সিটিজেন্স। এখানে আপনি যেটা দেখবেন যে ফ্যাসিজমের যেটা মূল ব্যাপার, সেখানে স্টেট তো অবশ্যই, স্টেটকে কুক্ষিগত করে স্টেটকে দিয়ে যা করানো করে দাও, তার পাশাপাশি সমাজ। ফলে যেটা আমরা দেখি যে আজকে এই যে মব লিঞ্চিং, আজকে এই যে হেড স্পিচ, আজকে যেমন একজনও এই যে ইলেকশন কমিশন SIR করলো, 69 লক্ষ লোকের নাম কাটা গেল। ইলেকশন কমিশন কিন্তু বলেনি যে একজনের নাম আমি এই কারণে কেটেছি যে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী। অথচ সমানে নরেন্দ্র মোদী মুখ খুললেই বলবে যে ঘুসপেঠিয়া। তাহলে বাংলাদেশি, কখনো বলবে রোহিঙ্গা, কখনো বলবে নেপাল থেকে চলে যাচ্ছে, ঢুকে আসছে, এই যে মিথ্যে কথাগুলো, এইটা হচ্ছে কিন্তু মারাত্মক। ফলে আমার মনে হয় 75-এর সাথে ওটা তো একটা এমার্জেন্সি ছিল ডিক্লেয়ার্ড, এটা আনডিক্লেয়ার্ড, ওটা আমার মনে হয় টেম্পোরারি ছিল, এটা অন্তহীন, এটা পার্মানেন্ট। আমরা দেখতেই পাচ্ছেন যে এটা শেষটা কোথায়, শেষ দেখাই যাচ্ছে না সেখানে। এবং এমার্জেন্সির সময়টা যেটা ইম্পর্টেন্ট ছিল, যে এমার্জেন্সিটা টেকনিক্যালি তো 77-এর নির্বাচনের আগেই উঠে গিয়েছিল, অবশ্য লিগালি পরে উঠলো, কিন্তু এমার্জেন্সির আমলে একটা নির্বাচনের মধ্য দিয়ে সেই এমার্জেন্সিকে ছুঁড়ে ফেলার গণতান্ত্রিক অধিকার মানুষের কাছে তখনও ছিল। আজকে কিন্তু এমন একটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সিতে, সেখানে যে কথাটা উঠে এসছে ভোট চুরি, একদিকে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আরেকদিকে বিরাট মাত্রায় সেখানে ইলেকট্রাল ফ্রড হচ্ছে। তো মানুষের এই যে নির্বাচনে ভোট দিয়ে সরকার পাল্টানোর যে ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটাই কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে, এটা তো 75-এ ছিল না। এবার আমি বলি যে যেসব অভিযোগ আপনাদের বিজেপির বিরুদ্ধে, আমরা দেখতে পাই in various opposition states the same template or the same model is being implemented by those যারা খুব বিজেপি বিরোধী বলে নিজেদের দাবি করে। I come unfortunately from such a state where every vestige of democratic behavior, institutional purity or constitutional norms is being trampled upon every day 24 hours. সুতরাং ভেদরেখাটা মানুষ কোথায় টানবে? আমি দেখুন গোটা ভারতবর্ষ একসময় ঘুরেছি, জয়ললিতার সময় তামিলনাড়ুতে ওর নিজের দলের এমপিদের, MLA এমপিদের ওই পোয়েস গার্ডেন ওর বাড়িতে সাষ্টাঙ্গে প্রণাম করতে হতো, ঠিক আছে? ইফ ইউ থিঙ্ক দ্যাট ইয়োর পার্টনার্স ইন দেয়ার ওন সুজারেন্টি আর বিহেভিং এনি ডিফারেন্টলি, দেন ইউ আর মিস্টেকেন। না, আমার মনে হয় সেটা হয়তো রিলেটিভ একটা ব্যাপার আছে। ধরুন তামিলনাড়ু, আজকের তামিলনাড়ু অন্যরকম আছে। ওয়েস্ট বেঙ্গলেও ধরুন অবশ্যই আপনি যেটা বললেন যে সেখানে গণতন্ত্রের উপরে বিরাট আঘাত, এবং রীতিমতো সেখানে অপোজিশনের জন্য স্কোপ খুব কম, এবং সেখানে ধরুন যেভাবে এখানে আপনি ভোট চুরি বলছেন, মানে ভোট ডাকাতি একই, এখানেও যেটা বিহারে এটা হতে চলেছে, সেটা আমরা এটাকেও ভোট ডাকাতির কথাই বলছি। আমার মানে এই যে ব্যাপারটা যে একটা কোনো অগণতান্ত্রিক বা গণতন্ত্র বিরোধী একটা মডেল, সেটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সেটা তখন রেপ্লিকেট করতে শুরু করবে নিজেকে, অলরেডি তো করছে, সেটা মারাত্মক। ফলে আমাকে সেই যে মূল মডেলটাকে তো অবশ্যই আঘাত করতে হবে। শুধু কিছু রেপ্লিকা যদি আমি দেখি, ছোট রেপ্লিকাগুলোকে শুধু ধরলে হবে না, রেপ্লিকাগুলোর বিরুদ্ধে লড়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেখান থেকে মূল জায়গা, এবং সেই মূল জায়গাটা শুধু বিজেপি নয়, সেই মূল জায়গাটা তো পেছনে হচ্ছে RSS, যার 100 বছর পূর্তি হচ্ছে। আজকে তো বিজেপি আছে, কালকে হয়তো আরেকটা কোনো পার্টি আসবে, আজকে হয়তো মোদী আছে, মোদীর পরে আরেকজন কেউ আসবে।
ভারতবর্ষ এটাও খুব ইম্পর্টেন্ট, মানে জার্মানি এবং ইটালির ফ্যাসিবাদ থেকে আলাদা। ওখানে হিটলার চলে গেল, মুসোলিনি চলে গেল, অন্তত 50 বছরের জন্য আর ফ্যাসিবাদ মাথা তুলতে পারেনি। এখানে যে সাপ্লাই লাইনটা আপনি দেখুন, এখন মনে হচ্ছে যে যখন বাজপেয়ী ছিলেন তখন লোকে বলতো যে আডবাণী কট্টর, বাজপেয়ী লিবারাল। আজকে লোকে বলে যে মোদিকে দেখে আডবাণী অনেক লিবারাল ছিল, অনেক মডারেট ছিল। কালকে যদি আরেকজন কেউ চলে আসে তখন মোদি যাই হোক না কেন মিথ্যে কথা অনেক বলতেন, কিন্তু অন্তত কিছু কথাগুলো শোনা যেত। তো ফলে এই যে একটা সাপ্লাই লাইন, এটা তো গোটাই, দিস ইজ এ গ্লোবাল ফেনোমেনা। গ্লোবাল ফেনোমেনা বটে, নতুন করে এসছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু শুধু যে কারণে একটা নতুন টার্মিনোলজি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন দ্য পলিটিক্যাল ডিসকোর্স। আমি যা ইউরোপ আমেরিকার কাগজ পড়ে বামপন্থী ডানপন্থী সবই বুঝতে পারি, সেটা হচ্ছে এরা বলছে দিস ইজ এ নিউ ফর্ম অফ ইলেকটোরাল অটোক্রেসি। ইলেকট্রাল অটোক্রেসি বলুন, সেটাকে খুব একটা ফার রাইট একটা রিসার্জেন্স বলুন। ফার রাইট বলছে না, দেখুন এরা প্রত্যেকে হ্যাজ বিন লেজিটিমাইজড। লুক অ্যাট হোয়াট ট্রাম্প ইজ ডুইং। রাইট, আমেরিকান কনস্টিটিউশন আমরা জানতাম ইনভায়াবল, ঠিক আছে? কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একটা প্রেসিডেন্ট আমেরিকা চালাতে পারবে, দিস ওয়াজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন অফ সিভিলাইজড ওয়ার্ল্ড। লুক অ্যাট দ্য রাইজ অফ all these কট্টরবাদী, ঠিক কথা, কিন্তু থ্রু ইলেকট্রাল প্রসেস। ঠিক কথা, কিন্তু সেখানে অবশ্য হিটলারও জিতেই এসেছিল অবশ্যই, এবং এরা ক্ষমতাভাবে এসে তারপরে সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে পরবর্তী গণতন্ত্র। হ্যাঁ, তাহলে এই যে বিপদটা ভারতবর্ষে এখন, এই যে বিপদটা আছে, এবং এখানে যে আরএসএসটা, বলে এখানে আমার মনে হয় ভারতবর্ষটা কিন্তু জাস্ট ওখানে ট্রাম্প এসছে বলে এখানে মোদি এসছে এমনটা নয়, ওখানে বলসোনারো এসেছিল বলে এখানে মোদি এসে এমনটা কিন্তু নয়। এখানে 100 বছর ধরে, এবং এই আরএসএস কিন্তু তখন তৈরি হচ্ছে ঠিক যেটা হিটলার এবং মুসোলিনির উত্থানের সময়, অর্থাৎ গোটা পৃথিবীর ইতিহাসে যখন ফ্যাসিবাদ এসছে তখনই তার উত্থানের সময়েই ভারতবর্ষেও ফ্যাসিবাদের একটা, যে যদি মতাদর্শের কথা বলি, একটা ছোট ট্রেন্ড আকারে তখনই এসছে। পরিস্থিতি পায়নি, বেড়ে ওঠার মতো সুযোগটা পায়নি, এবং তিল তিল করে তারা অপেক্ষা করে থেকেছে, তিলে তিলে একটু একটু করে ক্ষমতা বাড়িয়েছে। ফলে এই 100 বছর ধরে তাদের যে একটা ভারত সম্পর্কে কল্পনা, যে আমরা এরকম একটা ভারত চাই, এরকম একটা এখানে হিন্দু রাষ্ট্র চাই, আমরা এই দেশটাকে, আমরা তখনই তারা বলেছিল আমরা এই সংবিধান চাই না, আমরা মনুস্মৃতি চাই, ভারতবর্ষে মনুস্মৃতি হচ্ছে আসল সংবিধান। ফলে এই যে লোকগুলো, হেগড়েওয়ার থিসিস ওরা নিজেরাই বর্জন করেছে, ওরা তো বাধ্য। তারা তো গান্ধী হত্যার পরে যখন আরএসএস ব্যান হলো তখন তারা বাধ্য হয়ে বললো যে আমরা কালচারাল সংগঠন। এগুলো তো তাদের কাছে ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আপনি যদি দেখেন exponential growth of RSS and its branches have taken place in West Bengal much more than anywhere else. সব জায়গাতেই হয়েছে। আরে সেখানে তো তাদের সরকার তারা করেছে। ক্ষমতা থাকলে পরেই ওদের সবকিছু বেড়ে যায়, ক্ষমতা থেকে চলে গেলে আবার কমে যায়। তো ফলে আমার মনে হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভাবাটা। ফলে ভারতবর্ষে যেটা হচ্ছে, এটা ওই আরএসএস এর 100 বছরের যে একটা দীর্ঘ মেয়াদী আনইন্টারাপ্টেড লং মার্চ ক্ষমতা দখলের জন্য, সেটার পরিণতি এটা। সেটাও তার সাথে গোটা পৃথিবী জুড়ে যেটা আপনি বলছেন যে সব জায়গায় ইলেকট্রাল অটোক্রেসি আসছে, আজকে পৃথিবীর যে পুঁজিবাদের যে সংকট, সেই সংকটকেও কাজে লাগাচ্ছে। ভারতের ভেতরেও আমরা যে নিউ ইকোনমিক পলিসি, যেটা মনমোহন সিং নিয়ে এলেন, নরসিম্হা রাও নিয়ে এলেন 90-এ, সব কিছু প্রাইভেটাইজ করে দাও, সব কিছু বাজারের হাতে তুলে দাও। এই যে বাজারের হাতে, এবং তখন নরসিম্হা রাও মনে করেছিলেন এই যে বাজার, এই বাজারটাই বোধহয় এই সমস্ত সাম্প্রদায়িকতা বা মানুষের মধ্যে এই যেটা উন্মাদনা, ট্রিকল ডাউন থিওরি হবে, এটাকে আটকে দেবে। গ্রোথ ও ট্রিকল ডাউন করবে, এবং তার সাথে সাথে এই যে একটা পাগলামো দেখা যাচ্ছে, মানে অল আদার আইডেন্টিটিজ উইল বি সাবমার্জড। মন্দির মসজিদের ঝগড়া, এগুলো বোধহয় বাজার দিয়ে হয়ে যাবে, সেটা তো হয়নি। ফলে আজকে বাজারেরও চূড়ান্ত ব্যাপারটা, সেটা মাথাতে নরেন্দ্র মোদী, সেখানে আদানি আম্বানিকে নিয়ে, তেমনি বাজারের হাতে পুরোটা ছাড়েও নেই রাষ্ট্র, সেটাও ঠিক না। প্র্যাকটিক্যালি বাকি রাষ্ট্র তো কি করছে, বাজারকে কাজে লাগানোর জন্য, বাজারের সহযোগিতা করার জন্য যতটা করার তাই করছে। আপনার এয়ার ইন্ডিয়াটা তুলে দিল টাটার হাতে, তার যা এয়ার ইন্ডিয়ার যা কিছু লায়াবিলিটি ছিল সেগুলো সব সরকার নিজের উপর নিয়ে নিল। ফলে প্রাইভেটাইজেশন অফ এখানে প্রফিট আর ন্যাশনালাইজেশন অফ লস। টাটারাই তো এয়ার ইন্ডিয়ার মানে অভিভাবক, ঠিক আছে, জন্মদাতা তো ওরাই, ঠিক আছে। তবুও টাটাকে দিয়েছে, অন্য কাউকে দেয়নি, সেটা বড় কথা। তাহলে কামিং ব্যাক টু বিহার, এই ইন্টেলেকচুয়ালের সঙ্গে আলোচনা করলে এই সমস্যা হয়।
যে হি ইজ নট মেয়ারলি এ পলিটিক্যাল লিডার, ইন্টেলেকচুয়াল সাংবাদিক পেলে এটা আমারও তো অসুবিধা হয়। হ্যাঁ, তো in my reckoning, he is one of the rarest example where brain and strategy as well and backed by wisdom একটা লিদাল কম্বিনেশন। আমি তো প্রায়ই বলি যে আমাদের এখানে কেন দীপঙ্কর রাজনীতি করে না, সেই প্রশ্নে আমি পরে আসবো, এটা ব্যক্তিগত আক্ষেপের জায়গা, তার মধ্যে আমি ঢুকছি না। এই যে এখন নাও অ্যাজ দ্য সিচুয়েশন স্ট্যান্ডস, দুটো জিনিস আমি কলকাতা থেকেই আসার পথে আমার ভাইয়ের সঙ্গে আলোচনা করতে করতে আসছিলাম, ও একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমায় বললে আমার মাথায় ধরে গেল। সেটা হচ্ছে এভরিবডি থট যে এই ইলেকশনটা হচ্ছে নীতিশ কুমারের সোয়াংসং, অর্থাৎ এরপরে আজকে যেমন গতকাল যেমন ছটের সূর্যদেব অস্তমিত হলেন, নীতিশও সেইভাবে অস্তমিত হবে, আর উষা দেবী কোনো একটা জায়গা থেকে, তার অবয়ব কি জানি না, তিনি আবির্ভূত হবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে প্যারাডক্সিক্যালি যে ইট ইজ নীতিশ হু ইজ লিডিং দ্য ব্যান্ডওয়াগন। মানে এনি টক অফ এলিমিনেটিং নীতিশ এই মুহূর্তের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইজ এ পাইপ ড্রিম। না, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে নীতিশ কুমারকে তো এনডিএই সরিয়ে ফেলতে চাইছিল, সেটা ওরা প্রায় বলেই ফেলেছিল। এবারে চাপের মুখে পড়ে আবার হয়তো কিছু বলছে, না আমরা এখন সরাবো না ইত্যাদি। কিন্তু দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে বিহারের মানুষ, তারা কিন্তু এই পুরো নীতিশ সরকার এটা সম্পর্কে আর অপেক্ষা করতে রাজি নয়। কেন? কারণ অনেক বছর হয়ে গেল না, 20 বছর হয়ে গেল। তাহলে অ্যান্টি ইনকামবেন্সি ইজ দ্য ফ্যাক্টর। অবশ্যই অবশ্যই, যেটাকে এখানে বলে মানে সত্তা বিরোধী লহর, তো মানুষের মধ্যে বিরাট বিক্ষোভ, কারণ প্রচুর। ফলে এটা আপনি দেখবেন যে 2020 যে নির্বাচনটা হয়েছিল, যেটা ওই করোনার সময়ে লকডাউনের পিরিয়ডে প্রথম নির্বাচন, এবং তখন তো মনে হচ্ছিল 2019-এর নির্বাচনের লোকসভায় 39-1 একমাত্র কিষানগঞ্জের একটা সিট কংগ্রেস জিতেছিল, বাকি সব সিটে এনডিএ। তো ফলে তখন তো মনে হচ্ছিল যে বিহারে তো কোনো বিরোধী পক্ষই নেই, সরকার পড়ে যাওয়া তো দূরের কথা। এমন একটা নির্বাচনে যে ম্যান্ডেটটা এলো 2020-এর বিধানসভায়, যে প্রায় সরকারটা চলে গিয়েছিল, 2-1টা আসন, মোট বোধহয় ভোটের পার্থক্যটা 12,000। তখন নীতি আপনাদের সঙ্গে? না, নীতিশ আমাদের সাথে নয়, তখন নয়, নীতিশ নয়, পরে মাঝখানে কিছু এসেছিল। তো ফলে 2020-তেই বিহার এটা খুব ক্লিয়ার করে দিয়েছিল যে আমরা আর নয়। এবারে ঘটনাক্রমে পাকে চক্রে নীতিশ কুমার থেকে গেছেন আরো 5 বছর। ফলে আমার মনে হয় ওর সময় তো শেষ হয়ে গেছে। এটা একটা এক্সটেনশন চলছে, পোস্ট রিটায়ারমেন্ট এক্সটেনশনের মতো কিছু চলছে। তো ফলে এবারে এই যে বিহার যেটার জন্য অপেক্ষা করে আছে সরকার পরিবর্তন, আমার মনে হয় সেটা তো খুব বাস্তব। এবার সেটা ডিপেন্ড করছে, এই এসআইআর এ অবশ্যই নাম কাটা গেছে প্রচুর, প্রায় 10%, মানে পোটেনশিয়ালি আমি যদি বলি পোটেনশিয়াল ভোটার্স, তাহলে 10%, 10 জনে 1 জনের ভোট কাটা গেছে। দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে খুব ডিসপ্রপোর্শনেটলি মুসলিম ভোটারের নাম বেশি কাটা গেছে, গরিব মানুষের ভোট বেশি কাটা গেছে, যারা পরিযায়ী শ্রমিক তাদের ভোট বেশি কাটা গেছে, মহিলাদের ভোট বেশি কাটা গেছে। তো ফলে এটার ঠিক কি ইম্প্যাক্ট হবে এক একটা বিধানসভায়। এর মধ্যে মহিলারা হচ্ছে নীতিশের কনস্টিটুয়েন্সি, মহিলারা নীতিশের কনস্টিটুয়েন্সি, কিন্তু মহিলারা এত বেশি পরিবর্তন চাইছে, যে কারণে আপনি দেখবেন নীতিশ কুমার এই যে হঠাৎ করে এত একে এই টাকা দাও, তাকে এই টাকা দাও, এই পয়সা বড়, ওর পয়সা বড়, এই যে কথাগুলো হচ্ছে, কিন্তু নীতিশের গোটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি তো ওমেন সেন্ট্রিক। না, সেটা কিন্তু মহিলারা যেটা দেখছে না, যেমন 10,000 টাকা মহিলাদের দেওয়া হচ্ছে, যেটা নিয়ে বিরাট হইচই হচ্ছিল। সেখানে অমিত শাহ একটা খুব ইন্টারেস্টিং কথা বলে গেলেন। অমিত শাহের ইন্টারভিউগুলো মন দিয়ে শোনা উচিত, অনেক কথাগুলো উনি খোলাখুলি বলেন আর কি। উনি বলে এই যে 10,000 টাকা আমরা দিচ্ছি, এটা একটা সিড মানি। এই সিড মানিটা হচ্ছে যে আমরা উইল গেট দেম আ বিগার লোন ইন দ্য কামিং ডেজ। এখন বিহারের মহিলাদের কাছে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে এই লোনের যে একটা বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঋণের ফাঁদে তারা আছে, কিন্তু সেটা এক্সপ্লিসিটলি বলা হয়নি। সেটা ওরা বলেনি, কিন্তু মানুষ সেটা আবার বুঝে নিচ্ছে যে যেটাকে মহিলা রোজগার যোজনা বলা হচ্ছে, ওটা আসলে মহিলা কর্জদার যোজনা।
তাকে আরো বেশি করে একটা কিন্তু ঋণের ফাঁদে সেটা কি পারে কোনো গভর্নমেন্ট? কেননা যদি আমি কাউকে লোন দিই তাহলে তার কতগুলো শর্তাবলী থাকবে, এত পার্সেন্টেজ ইন্টারেস্ট হবে, হবে, সেটাই তো বলেছি। কারণ অলরেডি তো ওগুলো পোস্ট ফ্যাক্ট হবে না পোস্ট ফ্যাক্টর না, অলরেডি যে বিরাট লোন বার্ডেন আছে, সেই জন্য দেখবেন এখানে একটা পপুলার স্লোগানটা হচ্ছে 10,000 में दम नहीं, कर्ज माफी से कम नहीं। যে মহিলাদের কাছে অ্যাকচুয়ালি যেটা বড় প্রশ্ন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমাদের উপরে যে ঋণের বোঝাটা চেপে আছে, ওটা থেকে আমাদের মুক্তি দাও। সেটা কিসের ঋণ? সেটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি সব থেকে বেশি, যারা প্রচন্ড মানে কোয়ার্সিভ ভাবে তারা সেই লোনটাকে রিকভারি। এই মাইক্রো ফিন্যান্স কারা চালায়? মাইক্রো ফিন্যান্স প্রচুর কোম্পানি, পশ্চিমবাংলাতে যে বন্ধন আছে এখানেও সেই বন্ধন আছে, এসকেএস আছে, আন্ধ্রে আছে, পশ্চিমবাংলাতেও বোধহয় আছে, এখানেও আছে। বাট দে আর অল এক একটা গ্রামে 18টা কোম্পানি ঢুকে গেছে, একটা গ্রামে 15টা 18টা করে কোম্পানি। মানে এটা চিট ফান্ডের মতো একটা মাইক্রো ফিন্যান্স, যেটা সরকার এই বাংলাদেশেও যেটা মোহাম্মদ ইউনূসের নাম করে এসেছিল, সেটা ভারতবর্ষ এখন বড় স্ট্র্যাটেজি, যে ছোট লোন। এই ছোট লোনের নাম করে প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে লোনের ট্র্যাপে পড়ছে। একটা লোন শোধ দিতে না পারলে আরেকটা কোম্পানি চলে আসছে, তুমি আমার থেকে লোন নাও, সেটার জন্য তৃতীয় কোম্পানি চলে আসছে। এই লোনটা খুব সহজলভ্য, সেটা পেতে কোনো অসুবিধা হয় না, সরকারি লোন পেতে খুব অসুবিধা হয়, বাকি আছে প্রাইভেট মানি লেন্ডার। তো ফলে আর এখানে বিহারে যে কথাটা কিন্তু চর্চা হচ্ছিল, সেটা হচ্ছে যে 94.4 crore, মানে প্রায় 1 কোটি পরিবার, তার টোটাল মাসিক আয় 6,000 টাকা বা তার থেকে কম। তাহলে 6,000 টাকা মানে প্রতিদিনে 200 টাকা, 200 টাকার কমে যদি 5 জনের একটা পরিবারকে বেঁচে থাকতে হয়, তার মানেই হচ্ছে তারা কিন্তু তারা ঋণ নিয়ে বেঁচে আছে। ওটাতে সাবসিস্টেন্সও হবে না, ওটা সাবসিস্টেন্স। ফলে সে কিন্তু অবধারিত ঋণ নিচ্ছে। এই যে ঋণের ফাঁদ, ঋণের বোঝা, এটা কিন্তু বিহারে ধীরে ধীরে বিরাট একটা বড় বিস্ফোরণ হবে। প্রচুর আপনি দেখবেন প্রত্যেকটা জেলা থেকে খবর আসছে আত্মহত্যা। এবং বিহারে যেটা পলায়ন আমরা আগে বলতাম, যে ঘর ছেড়ে চলে গেছে দিল্লিতে কাজ করতে, কি আজকাল বেশি করে লোকে দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে, ইন সার্চ অফ জব, ইন সার্চ অফ বেটার ওয়েজেস। এখানে একটা নতুন মাত্রার পলায়ন হচ্ছে, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য, যেটাকে আমরা বলি অ্যাবসকন্ড করা। যে ঘরে তালা দিয়ে চলে গেছে, কোথায় চলে গেছে কেউ জানে না, জাস্ট পালিয়ে বেড়াচ্ছে পাওনাদারের থেকে, মানে বেঁচে থাকার জন্য। তাহলে আপনি বলতে চাইছেন নতুন ফর্ম অফ মহাজনগিরি এসে গেছে? একদম ঠিক যেরকম একটা নতুন ধরনের ল্যান্ডলর্ডিজম এসছে, কর্পোরেট ল্যান্ডলর্ডিজম, জমি আদানিকে দিয়ে দাও 1050 একর, একইভাবে নতুন ধরনের মহাজনী প্রথা আসছে। সেই জমিদার, সেই মহাজন নতুন। এটা কি নীতিশ সরকার ওয়াজ নট অ্যাওয়্যার? না, অবশ্যই অ্যাওয়্যার, এটা তাদের পলিসি। এটা নীতিশ সরকার কেন, এটা আপনি যেটা বলছেন সমস্ত সরকারের পলিসি। এবং রিজার্ভ ব্যাংক এর জন্য রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা বলেছে, সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কথা ইমপ্লিমেন্ট হয় না। সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কথা আছে, এর বেশি তুমি ইন্টারেস্ট নিতে পারবে না, তুমি লোন রিকভারির জন্য তোমাকে দিনের বেলায় যেতে হবে, পাবলিক কোনো পঞ্চায়েত অফিসে যাবে, বাড়িতে গিয়ে অত্যাচার করতে পারবে না, এই সমস্ত নিয়মগুলো তো আছে। সেই নিয়ম মানে কে? ওরাও কি এই কমার্শিয়াল ব্যাংকের মতো লেটেল বাহিনী পাঠিয়ে দেয় নাকি? একদম তাদের মানে গুন্ডা বাহিনী চলছে। ফলে এই যে 10,000 টাকাটা মহিলাদের ব্যাংকে যদি আসে, সেই টাকার জন্য ওরা মুখিয়ে আছে, এই টাকা আমাদের দাও, এই টাকাটা আমাদের দিয়ে দাও, তোমার এত লোন আছে। ফলে এইটা হচ্ছে কিন্তু বড় প্রশ্ন বিহারে। নীতিশ কুমার, এই অ্যাসপেক্টটা আমার জানাই ছিল না। নীতিশ কুমার প্রচুর টাকা পয়সা দিয়ে প্র্যাকটিক্যালি মানুষের মুখ বন্ধ করানোর চেষ্টা করছে। এবং যেমন বিহারের যে যুবক যারা কাজ চাইছে, প্রত্যেকটা পরীক্ষাতে পেপার লিক। বিহারের ছেলে সে একটা পুলিশের চাকরি পাবে কিনা তার জন্য পরীক্ষা দিতে যেতে হবে আন্দামান নিকোবরে। কেন? পরীক্ষার সেন্টার ওখানে পড়বে, পরীক্ষার সেন্টার, রিক্রুটমেন্ট হবে বিহারে, পরীক্ষার সেন্টারটা পড়বে আন্দামান নিকোবর। হচ্ছে এইগুলো হচ্ছে। ফলে এই যে ছেলেগুলো বা মেয়েরা যারা ধরুন, মানে এটা কি কপি বন্ধ করার জন্য না কি জন্য? আমি জানি না কেন হচ্ছে। এই সমস্ত প্রচুর বাইরে পরীক্ষা চলে যায়, দিল্লিতে চলে যাওয়া পরীক্ষা দিতে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে পেপার লিক। এখানে রিজার্ভেশনেরও চুরি হচ্ছে। আমি আপনাকে বলি, যেখানে 65% যদি রিজার্ভেশন হয়, তাহলে দলিতের সংরক্ষণটা বেড়ে 16 থেকে 20 হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আছে সেটা 16। এই কদিন আগে পুলিশের ধরুন দারোগা পোস্ট এখানে রিলিজ হলো, 1800 দারোগার জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হলো। তো 1800 দারোগায় 16% হিসেবে 288 দলিত হয়, কিন্তু দলিতের জন্য ভ্যাকেন্সি বেরোলো 210। 78টা কোথায় গেল? 78টা চুরি। ফলে এই রিজার্ভেশনও চুরি হচ্ছে। এই যে যুবকেরা যারা অত্যন্ত বিক্ষুব্ধ, আজকে নেপালে জেনজি নিয়ে কথা উঠছে,
বিহারের যদি কেউ জেনজির মনের খবর নিতে যায়, তাদের মনেও কিন্তু একই রকমের রাগ। তফাৎ তো এখানে যে ওখানে গুলি চলেছে, এখানে এখনো গুলি চলেনি, এখানে লাঠি চলছে রয়েছে। এবং বাংলায় তো কিছুই চলে না। বাংলাতে তো বাংলার আন্দোলন চলছে, সে আন্দোলনে কিন্তু একটা চাপ আছে। আমি দেখলাম ক্ষেত মজুরও আন্দোলন করেছে 100 দিনের কাজ নিয়ে, সেটা নিয়েও হাইকোর্টের দিয়েছিল, সুপ্রিম কোর্টে কিন্তু সেটা বলেছে 100 দিনের কাজ তোমাকে দিতে হবে, তার টাকা না দিতে হবে। যাই হোক, ওর মধ্যে যাচ্ছি। এই যে যুবকদের মধ্যে বিরাট একটা ক্ষোভ, সেই ক্ষোভে সেখানে কাটা খায় নুনের ছিটে। সেখানে মোদি এসে তারা বলছেন যে আমরা 1000 টাকা তোমাকে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স। এবং সেখানে কি বললেন যে তোমরা ডেটা নাও, আম্বানির থেকে ডেটা নাও, আর ডেটা নিয়ে রিল বানাও। তো একসময় বলা হচ্ছিল, বাংলায় শুনি যে চপ শিল্প নিয়ে অনেক কথা হয়, মোদি বলেছিলেন যে তেলে ভাজা পকোড়া, তো এটা হচ্ছে নাকি এমপ্লয়মেন্ট। আজকে সেই পকোড়া থেকে আবার চলে আসছে রিল বানাও। তো বেসিক্যালি বলছে যে তুমি যদি বেকার, তাহলে বেকারির আনন্দ নাও, উপভোগ করো, বেকারিটাকে উপভোগ। এটা বলেছে নাকি? বলে একই মানেটা তাই, মানেটা এই বেকারত্ব উপভোগ করো, বেকারত্ব উপভোগ করো, 1000 টাকা দিয়ে আম্বানির ডেটা কেনো, ডেটা কিনে রিল বানাও, হ্যাঁ রিল বানাও আর মস্ত রহো। কাহা বলা হয়? এই মোদি সমস্তিপুরে ভাষণে বলে গেছে রিল বানাও, রিল বানিয়ে বিহারের লোকেরা ছেলেরা নাকি প্রচুর টাকা অর্জন করছে, ইন্টারনেট থেকে নাকি রিল বানিয়ে রিল বিক্রি করে নাকি প্রচুর টাকা পাচ্ছে, এবং সেটা হচ্ছে তার কাছে একটা ভায়াবল মোড অফ এমপ্লয়মেন্ট। তাহলে এই যে বিহারে মকারি, এবং যুবকরা প্রচন্ড ক্ষেপে আছে, মহিলারাও প্রচন্ড ক্ষেপে ছিল, এখনো আছে। আমার মনে হয় না 10,000 টাকায় তাদের মুখ বন্ধ করা যাবে। ফলে এই সরকারটা ক্ষমতায় টিকে থাকার জন্য একটা মরিয়া চেষ্টা করছে। সেই মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে কিন্তু আমার ধারণা এই সরকার যাবে। ফলে নীতিশ কুমার এনডিএর ভেতরে তার বার্গেনিং পাওয়ার কতটা থেকে যাচ্ছে সেটা আলাদা প্রশ্ন। সেখানে অনেকে বলছে এখনো একটা হি উইল হ্যাভ দ্য লাস্ট লাফ, সেটা হতেই পারে। কিন্তু আমার মনে হয় মানুষ কিন্তু যে শেষ কথাটা বলবে। আর অসুবিধা দেখলেই তো ফর নীতিশ কুমার জোট বদল করাটা হচ্ছে আমার বাড়ির সামনের গলি এপারে পড়ার মতো। হ্যাঁ, সেকেন্ড নেচার। সো হোয়াট ইজ দ্য গ্যারান্টি দ্যাট ইউ উইল উইন অন এন এনডিএ টিকেট অ্যান্ড নট বি দ্য চিফ মিনিস্টার অফ ইয়োর? না, আমার মনে হয় বিহার যেটা বুঝে গেছে নীতিশ কুমার এখন, না হি কামস অ্যাক্রস অ্যাজ এ ভেরি টায়ার্ড লিডার, তাই না? ফলে এবং সত্যি সত্যি কতটা সুস্থ আছেন সেটাও বলা মুশকিল। ফলে ওটা নিয়েও মানুষ বিহারের একটা চিন্তার ব্যাপার আছে। এই প্রশ্নটাই উড়িষ্যাতে নবীন পটনায়ক অসুস্থ এই সমস্ত বলে উঠলে ওখানে বিজেপি ক্ষমতায় চলে যাবে। এখানে যেহেতু নীতিশ কুমার ওদের প্রয়োজন, সামনে নীতিশ কুমারের ওই ছবিটা দরকার, মুখটা দরকার, তাই ওরা এটা নিয়ে কোনো কথা বলছে না। কিন্তু মানুষ কিন্তু এটা নিয়ে চিন্তিত। ফলে নীতিশ কুমার পাবলিকলি কখন কি বলবেন, কি করবেন, তার কোনো ঠিকানা নেই। বিধানসভায় কি বলে বসবেন, কোনো মিটিংয়ে কি বলবেন, কোথায় কি করবেন, কি ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে। মনে হয় নীতিশ কুমারের মতো সাধারণভাবে এতদিনের অভিজ্ঞ নেতা, কম কথা বলতেন, খুব ফালতু কথা বলতেন না, সেই মানুষ কখন যে কি বলবে তার কোনো ঠিক নেই। তো ফলে এক টাইপের একটা লস অফ ব্যালেন্স, সেই লস অফ ব্যালেন্সটা মনে হয় সমস্ত দিক থেকে এক ধরনের রাজনৈতিক একটা ক্লান্তি চলে এসেছে। ফলে বিহার যেটা চায় পরিবর্তন, এই জন্য যারা এনার্জি আসুক, একটা এনার্জি আসুক, কিছু পরিবর্তন আসুক, এটা কিন্তু আমার মনে হয় একটা পরিস্থিতির দাবি। ফলে যদি কিন্তু একটা কথা আমি বলছি, এর পরের যে ফেজ অফ পরিবর্তন, সেই পরিবর্তনের ভিত্তিভূমিটা কিন্তু অনেকখানি নীতিশের 20 বছরের জমানাতেই তৈরি হয়েছে। ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ব্রিজ, পাওয়ার, তারপরে সড়ক, যেগুলো পানীয় জল, আমি পানীয় জল কতটা আমি জানি না, কিন্তু এই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের একটা দৃশ্যত বদল। আমি তো এলাম গতকাল, আমি গাড়ি করে এলাম, ঠিক কথা, মানে ইট ওয়াজ এ স্মুথ রাইড অ্যাজ ইফ আই এম ড্রাইভিং ইন ইউরোপ। ঠিক ঠিক, কিন্তু সেই জন্য আমরা এটাকে বলি যেটা হচ্ছে ফ্লাইওভার বাইপাস মডেল অফ ডেভেলপমেন্ট। লম্বা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে আপনার যদি ঠিক মতো জায়গায় না আপনি সাইড নিতে পারেন, তো আপনি এগিয়েও চলে যাবেন, উল্টো দিকে চলে যাবেন। তাহলে কিন্তু ফ্লাইওভার থেকে যখনই আপনি নামবেন, আমি দূরে যেতে হবে না, পাটনা বিহারের রাজধানী, স্মার্ট সিটি, এখানে একটা প্রচুর ফ্লাইওভার আছে, একটা নতুন ঝাঁ চকচকে একটা টার্মিনাল হয়েছে, মেট্রো শুনছি চালু হচ্ছে, 4টে স্টেশন তৈরি হয়েছে। তো এইটা ছেড়ে যখনই আপনি নিচে নামবেন, তখনই কিন্তু গোটা শহরটা একই রকম অবস্থায় আছে। এবং বাইপাস পেরিয়ে যখনই এটা কোনো জেলা শহরে ঢুকবেন, জেলা শহর থেকে যখনই আপনি একটা কোনো গ্রামের পঞ্চায়েতের দিকে যাবেন, সেখানে কিন্তু ওই মারাত্মক, সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ফলে ইনফ্রাস্ট্রাকচারটাও একটা ঝাঁ চকচকে কিছু জিনিস দেখা যাচ্ছে,
প্রদীপের তলে কিন্তু অন্ধকার, এটা কিন্তু বড় ব্যাপার এখানে। সব প্রদীপের তলাতে এখানে যেটা আপনি বললেন যে নীতিশ কুমার যেটা করেছে, ঠিক কথা, নীতিশ কুমার ডেভেলপমেন্টের কথা বলেছেন, মানুষের ভালো লেগেছে, কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, সেটা দরকার ছিল। মেয়েদের এডুকেশনের এনরোলমেন্ট এবং এটা বেড়েছে, অবশ্যই দরকার ছিল, মেয়েরা বেশি ভোট দেয়। ফলে একইভাবে আমার মনে হয় ফলে যেটা দরকার সেটা হচ্ছে, আমি বলি না যে সব কিছু রিজেক্ট করে দাও, ক্রিটিক্যাল সিনথেসিস। তার মানে নীতিশের 15-20 বছরে যা কিছু পজিটিভ কিছু হয়েছে সেটা কিন্তু এখন একটা হায়ার লেভেলে তাকে নিয়ে যেতে হবে। একইভাবে লালু যখন ক্ষমতায় এসেছিল 90-এ, যেটা মানুষ এখনো বলে যে গরিব মানুষের একটা তার পরিচিতি, তার একটা বলার স্বাধীনতা, তার একটা অস্তিত্ব, এই যে ব্যাপারটা, ফলে বিজেপি যখন বিহারে ক্ষমতা, লালু তো আডবাণীকে আটকে দিয়ে হিরো হয়ে গেল, সেটা করেও প্লাস দুটোই, একটা সাধারণ গরিব মানুষের তার একটা প্রথম মেসায়া ছিল, মেসায়া রাজনৈতিক, তার একটা রাজনৈতিক অস্তিত্ব চোখে পড়লো। বিহারে যেটা লোকে এটা বুঝতেই পারছে, বিহারে যে বিজেপি যখন আসবে, যদি যেটা বিজেপি চাইছে এককভাবে ক্ষমতা দখল করা, উত্তরপ্রদেশের মতো একটা বুলডোজার রাজ বিহারে চালু করা, তাহলে সেটার চেহারাটা কিরকম হবে? সেটার চেহারাটা ওই জন্য বললাম, ওই 101টা আসনে 49 জন সেখানে ওই 16% প্রতিনিধি। ফলে ওই যে যেটা থেকে বিহার বেরিয়ে এসছে, হাউ ডাজ ইট কম্পেয়ার উইথ ইয়ার্স? হ্যাঁ, আমাদের আমরা তো ওইভাবে হিসেবটা করি না, কিন্তু আমাদের 20-তে, আমাদের গতবারে তো একজনও আমরা আমাদের আপার কাস্ট ক্যান্ডিডেট ছিল না, এবারে একজন দিব্যা গৌতম যে আমাদের আছে, ও সুশান্ত সিং রাজপুতের সম্ভবত মামাতো বোন, তো রাজপুত পরিবার থেকে আসে, আপার কাস্ট একজন, বাকি হচ্ছে আমাদের 19 জনই তারা দলিত, অতি পিছড়ি জাতি না আপনাদের। ফলে আমি এটা বলছি, বিহারে কিন্তু বিজেপি মানে হচ্ছে ফিউডাল রেস্টোরেশন, আবার ভূমি আর আবার ওই ধরনের, এবং অলরেডি হচ্ছে। এই তারানিতে 3 দিন আগে সেখানে আমাদের প্রার্থী ভোট চাইছে, সেই 60 বছর আগে কমরেড রাম নরেশ রাম, মাস্টার জগদীশ, যখন আমাদের আন্দোলন শুরু হয়েছিল তখন এটাই ছিল, এরা মুখিয়া হবে, এরা ইলেকশনে ভোটে দাঁড়াবে, এরা ভোট দেবে, এত সাহস করতে হয়। আজকেও সেই কথাই কিন্তু আবার, এরা ভোটে দাঁড়াবে, এমএলএ হবে, এত সাহস করতে হয়। ওই যে কথাগুলো ছিল, যেটা বিহার মনে করতে শুরু করেছিল, যেগুলো অতীত হয়ে গেছে, হয়নি, সেই অতীত কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এখন কি প্রাইভেট আর্মি আবার ফিরে আবার এখনো ফেরেনি, কিন্তু এখন তো প্রাইভেট আর্মি আর দরকার নেই, প্রাইভেট এবং স্টেট মিলেমিশে এমন জিনিস তৈরি হয়েছে, সেখানে আর প্রাইভেটের দরকার নেই। এবং তার সাথে সাথে যেটা নতুন করে নিয়ে আসে সেটা হচ্ছে আদানি। এই আদানি, এটা প্রথম নতুন এখন স্বপ্ন দেখানো হচ্ছে। 1050 একর জমি ভাগলপুরের পীরপৈঁতিতে আদানিকে পাওয়ার প্ল্যান্টের নামে দেওয়া হচ্ছে, 33 বছরের জন্য, বছরে 1 টাকার লিজ। এবং সেই 1050 একর জমিতে, সেখানে কিন্তু মানুষ বলেছিল আমাদের এখানে ওই এমনি জমি পড়ে আছে, পড়তি জমি আছে, সেই জমি নাও, সেই জমিতে করো, তাহলে কোনো গ্রাম উচ্ছেদ হবে না, কোনো মানুষের উচ্ছেদ হবে না, কৃষি ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু সরকার সেটা মানতে রাজি হয়নি। ফলে 1050 একর জমি, ঠিক আমাদের ওই সিঙ্গুরের মতো কাহিনী, উর্বর জমি, এবং সেখানে প্রচুর গাছ, লক্ষ লক্ষ আম, লিচু, তার গাছ কেটে দিয়ে 1 টাকা, বছরে 1 টাকার অ্যানুয়াল লিজে আদানিকে দেওয়া হবে। কিন্তু সেখানে প্রতিরোধ আপনারা করতে পারছেন না, প্রতিরোধ হচ্ছে, বিরাট প্রতিরোধ হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমার ধারণা পীরপৈঁতিতে এটা একটা ইলেকশনে বড় ইস্যু হবে। কিন্তু এরা যেটা বলার চেষ্টা করছে, এটাই তো ডেভেলপমেন্ট। ফলে ইনভেস্টমেন্টের একটা বড় ফিগার দেখিয়ে, আদানির একটা সাইনবোর্ড দেখিয়ে যেটাই ডেভেলপমেন্ট, সেটাও মানুষ দেখছে যেটা ডেভেলপমেন্ট মানে হচ্ছে, যদি এমপ্লয়মেন্ট না হয় তাহলে ডেভেলপমেন্ট কিসের? কিন্তু এর পিছনে কি কোনো রকম জনতার সাপোর্ট নেই? while ইট ইজ কামিং আপ, কিছু জনগণ অবশ্যই থাকে। কিছু শুরুতে যখন মোদী এসেছিলেন তখন লোকে এটাই ভেবেছিল গুজরাট মডেল নাকি আসবে। সেই গুজরাট মডেলটা যে কি খায় না মাথায় দেয়, সেটা কি হয়, সেটা তো লোকে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাহলে কি ভাগলপুরে এখন মানে এটাই ইস্যু? ভাগলপুরের ওই অঞ্চলে তো আমি গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যথেষ্ট বড় ইস্যুটা ওখানকার মানুষের জন্য। কিন্তু এটা একটা হয়ে গেছে আজকাল, যার জমি যায় সে সেটা নিয়ে বলে, আর যে একটু দূর থেকে দেখে সে বলে না না ওখানে ইন্ডাস্ট্রি হলে খুব ভালো হতো। যে ওই ধোঁয়াতে যার পুরো শ্বাসকষ্ট হচ্ছে আর সেখানে প্রতিদিন সে যাচ্ছে ডাক্তারের কাছে, সে ধোঁয়াটা পাওয়ার পরে বললে একটা কম কথা বলে, যে দূর থেকে দেখে সে বলে খুব ডেভেলপমেন্ট হচ্ছে। এইটা তো একটা ব্যাপার আছে, ডেভেলপমেন্ট সম্পর্কে মানুষের একটা শর্ট সাইটেড ধারণা আছে। কিন্তু ধরুন আই এম কামিং টু আস দ্য এন্ড, সেটা হচ্ছে একদিকে কিছুটা বয়সের কারণে, কিছুটা অসুস্থতার কারণে ইউ হ্যাভ নীতিশ কুমার, যার
ব্যাগেজটা মিক্সড ইন টার্মস অফ মানে হোয়াট এভার হিজ লেগেসিজ। উল্টো দিকের যে ব্যাগেজ, সেই ব্যাগেজটা কিন্তু বিহার আমাদের যেমন সিপিএম জমানা ফিরে আসতে পারে এ কথা বললে আজও বাংলার প্রচুর মানুষ বলবে না সিপিএমকে আমাদের দরকার নেই, তার চেয়ে দিদি ভালো, মানে এমন করেছিল। তো এখানেও তো লালুর নৈরাজ্যের কাহিনী তার চেয়েও অ্যাপলিং। না, আমার মনে হয় এখানে ব্যাপার হচ্ছে, দুটো ব্যাপার আছে। মানুষ আর এই তেজস্বী তো আমার ধারণা হি ইজ ইয়াং, এনার্জেটিক, বয়েস্ট্রাস, কথাও খারাপ বলে না, হি ইজ এ ভেরি গুড স্পিকার আমি দেখেছি অন্তত, কিন্তু ভেরি ইম্পালসিভ, হয়তো বয়সের কারণে। এবং ও মনে করে ওই গন্ধমাদন পাহাড় থেকে বিশল্যকরণে আনা ওর বাঁহাতের খেলা, ঠিক আছে, এবং অ্যান্ড এক্সপোজেস হিজ ইম্যাচিউরিটি দ্যাট ওয়ে। সে তো ইম্যাচিউরিটি, তার থেকেও বেশি ইম্যাচিউর আপনি পাবেন ওখানে চিরাগ পাসওয়ান, যে নিজেকে বলে মোদির হনুমান। হ্যাঁ, তো সেগুলো একটা আছে, কিন্তু আমার মনে হয় একটা ব্যাপার, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে হাজিপুরে চিরাগকে অনেকটা আমার একটা ক্যারিকেচার বলে মনে হয়, মানে ওর যা জনবিন্যাস তার সঙ্গে মাঝখানে। ঠিকই। তো আমি বলছি, একটা হচ্ছে মানুষ কিন্তু অতীতে বেঁচে থাকে না, মানুষ ইতিহাস বা অতীতের তারা বাঙালি থাকে, বাঙালিও থাকে। উই লিভ অন আওয়ার পাস্ট, না, সো ডাজ ইংলিশ। কেউ ইংরেজরাও থাকে, আমরাও থাকি। না, অতীতের কারাগারে আপনি কিছু বলতে চান, আমাদের বিবেকানন্দ আছে, আমাদের ওই আছে, আমাদের সেই আছে, তোদের কি আছে? না, অতীত নিয়ে গর্ব করা ভালো, সেটা ঠিক কথা, কিন্তু অতীতের কারাগারে কেউ আটকে থাকে না, মানুষ বর্তমানে বেঁচে থাকে। ফলে আজকে যখনই কেউ বলছে যে এই 20 বছর আগে কি ছিল, যেটা বিজেপি কনস্ট্যান্টলি বলে, নেহরু 70 বছর, এখানেও যেটা আছে 20 বছর আগে জঙ্গলরাজ ছিল, তো লোকে যেটা বলতে শুরু করেছে ওটা যদি জঙ্গলরাজ হয়ে থাকে, তাহলে আজকে যেটা দেখছি সেটা মহাজঙ্গলরাজ, আজকে মহাজঙ্গলরাজ। ফলে লোকের কিছু একটা মহা ঢুকিয়ে দিতে হবে না, একটা স্কেল, কিন্তু লোকের কাছে একটা কম্পারিজন করার স্কেল আছে। ফলে ওই ভয় দেখিয়ে ওটা ফিরে আসবে, এটা ফিরে আসবে, এবং ওটা ফিরে আসবে না, আমার একটা নতুন কিছু হবে, নতুন কিছু ওটা ফিরে আসতে পারে না, বিকজ আরজেডি তো নিরঙ্কুশ ভাবে কিছু পারবে না। এখানে একটা নতুন কোয়ালিশন হবে, সময় পাল্টেছে এবং সেখানে এজেন্ডা পাল্টাচ্ছে। তো আমার ধারণা যে বিহার এইটার জন্য প্রস্তুত, একটা পরিবর্তন দরকার। এবং ফাইনালি আপনাদের কথায় যদি আসি, 2020 you fought how many seats? 19 and 112. তো আপনারা এইবার মাত্র 20টাতে খুশি থাকলেন কেন? খুশি থেকে যে ঠিক বলবো না, অবশ্যই আমরা অন্তত 25-30টা আসনে আমাদের লড়াইয়ের ইচ্ছে ছিল, প্রয়োজনও ছিল, কিন্তু এবারে গতবারের থেকে বড় জোট, গতবারে 5 ছিল, এবার ধরুন 7। তো সবটা মিলিয়ে আমরা চাই যে এই মুহূর্তে জোটের ঐক্যটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেই জন্য আমরা ওই ফ্রেন্ডলি ফাইটের মধ্যে যাইনি। এখানে সিপিআই কয়েকটা আসনে ফ্রেন্ডলি ফাইট করছে, আমরা ঠিক করেছি যে আমরা একটা কমপ্লিট ইউনিটি নিয়ে লড়বো। তো 20টা নিয়ে ঠিক করেছি, বাকি লড়াই চলতে থাকবে। আর এই যে ধরুন আমাদের এই যে সাহানি, এর থেকে মনে হলো যেন একটা লোক যে তার নিজের জীবনের কেরিয়ার সম্পর্কেই খুব একটা স্থির ছিল না, কখনো বম্বে চলে গিয়ে কী সব করতো, এখন ফিরে এসছে, একটা ভোটেও জেতেনি। ইউ আর প্রজেক্টিং হিম অ্যাজ আ ডেপুটি চিফ মিনিস্টার। এর থেকে একটাই বার্তা যায় টু দ্য ডিসার্নিং পিপল, দ্যাট ইউ আর ডেসপারেট ফর এ সেকশন অফ ওই এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড। মানে একটা লোককে আপনারা পুরস্কৃত ঘোষণা করলেন। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে গতবার কিন্তু ওরা আমাদের জোট থেকে বেরিয়ে গিয়ে এনডিএতে চলে গিয়েছিল, গতবার ওখানে 4টে আসন জিতেছিল, এমনটা না যে জেতেনি, 4টে আসন জিতেছিল। ওদের 4টে এমএলএকেই বিজেপি পরে নিজের সঙ্গে দখল করে ওরা মিলিয়ে নেয়, ওকে মিনিস্ট্রি থেকে বের করে দেয়। ফলে এই যে অপমানটা বিজেপি ওদের করেছিল, সেইটার পরে ওরা একটা ঠিক করে যে আর যাই হোক না কেন আমরা বিজেপির সাথে যাবো না। এইখান থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে বেসিক্যালি আজকে যে আইডেন্টিটি পলিটিক্সে সমস্ত ছোট ছোট কাস্ট প্রত্যেকেই চায় যে আমার একটা আইডেন্টিটি সামনে আসুক। তাহলে প্রথমে এরা একটা সোশ্যাল আইডেন্টিটি, এর বেশি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না, কিন্তু ধীরে ধীরে বিজেপির ওই অপমানের পরে আস্তে আস্তে একটা পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হতে শুরু করে। এবং এই আজকে গোটা দেশ জুড়ে যে সংবিধান নিয়ে, গণতন্ত্র নিয়ে একটা বড় আন্দোলন আছে, এই যে ভোটার অধিকার যাত্রাতেও ওরা ছিল। ফলে আমার মনে হয় আজকে
একটা ব্যাপার হচ্ছে ওদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি গড়ে উঠছে এই ধরনের ছোট ছোট কাস্টগুলো, কারণ এদেরকে নিয়েই তো বিজেপি ক্ষমতা দখল করে রেখেছে। উত্তরপ্রদেশে আপনি যদি দেখেন যোগী আদিত্যনাথ আছে এই সমস্ত ছোট ছোট পার্টিগুলোকে দখল করে নিয়ে। তো এটা ইম্পর্টেন্ট, এখানে এই ছোট পার্টিগুলোকে নিয়ে বিজেপি যেভাবে একটা তার চাপিয়ে দিচ্ছে, সেখানে এই পার্টিগুলো ওখান থেকে বেরিয়ে আসুক। তো কোনো পার্টি যদি ওখান থেকে বেরিয়ে তার নিজের অভিজ্ঞতা থেকেই যদি বেরিয়ে আসে, তাহলে আমাদের তো একটা হাত বাড়িয়ে দেওয়া উচিত এই ধরনের পার্টিগুলোর। ফলে সেই হাত বাড়িয়ে দেওয়ার কাজটা আমরা করেছি, এবং আমার মনে হয় যে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে প্রজেকশন যেটা হয়েছে, সেখানে আরও কিছু ডেপুটি চিফ মিনিস্টার হবে। বিহারের মতো একটা রাজ্যে যেখানে সামাজিক একটা বৈচিত্র্য, ডেপুটি চিফ মিনিস্টার ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল পোস্ট। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বলি বা নাই বলি, মানে সেটা সেরিমোনিয়াল, ইট ডাজ নট এক্সিস্ট। এক্স্যাক্ট, যেমন এই ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কিছু এক্সিস্ট করে না আজকাল, একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে, প্যাটার্ন অলংকারিক। এক পার্টির সরকার হলেও তো ঠিক আছে, লোকের কাছে যদি অলংকারটাও অন্তত ইলেক্টেড তো বটে, অন্তত তারা তো মানে এবার জিতবে সে, রাজ্যপালের মতো নয়। আমার ধারণা ওরা বোধহয় 12টা আসনে লড়ছে, অবশ্যই করবে। এবং এটাতে হয়তো উত্তর ভারতে, উত্তর বিহারে গতবারে আমরা 2020 এবং 24-এ দুবারই দক্ষিণ বিহারে খুব ভালো করেছি, উত্তর বিহারে কিন্তু আমরা ভালো করতে পারিনি। ফলে উত্তর বিহারে বিশেষ করে মিথিলা অঞ্চলে, কোশি, সীমাঞ্চল, যেখানে এই যে কাস্ট ক্লাস্টারটাকে ওরা রিপ্রেজেন্ট করে, ওরা নিজেদের বলে জলবংশী, বেসিক্যালি যারা জেলে, মাঝি, সবাই মাল্লা সান অফ মাল্লা নিজেকে বলে, এবং তার সাথে সাথে আরও কিছু জাতি আছে যারা খুব ক্লোজলি অ্যালাইন। তো এই জাতিগুলোর একটা ভালো উপস্থিতি আছে, ওখানে একটা জনসংখ্যা আছে। ফলে এটা আমার মনে হয় উত্তর বিহারের যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটাকে আমাদের পক্ষে আনতে হেল্প করবে। তো এটা দরকার, কারণ ব্যাপারটা হচ্ছে এটা না করলে পরে তখন সবাই বলবে যে আরজেডি সেটা হচ্ছে শুধুমাত্র মুসলিম যাদবের পার্টি, এখানে তো অন্য কাউকে দেখা যাচ্ছে না। আবার অন্য কাউকে যদি দেখা যায় তখন যদি বলেন যে ভাই এটা একটা ডেসপারেশন, আমার সাথে তো নয়, এটা বৈচিত্র্য, এই রিপ্রেজেন্টেশনও দরকার। আচ্ছা, ধরুন এরা এই কাস্ট সেন্সাস হ্যাজ এক্সপোজ সাম বিটার ট্রুথ। তার মধ্যে একটা হচ্ছে এরা হচ্ছে 36% অফ পপুলেশন, হুইচ ইজ এ ভেরি ভেরি ডমিনেন্ট সাবকাস্ট গ্রুপ। তো এদের মধ্যে তো এখনো ইন্ডিয়ার পেনিট্রেশন ইজ ফার মোর দ্যান ইয়ার্স। পেনিট্রেশন বলতে কি, মানে সেটা যেহেতু একটা সময়ে আরজেডি সরকারটা ধীরে ধীরে, প্রথমে ধরো 90-এ, তখন লালু বেসিক্যালি টোটাল বহুজন কমিউনিটি তার লিডার ছিল, প্যান, ব্যাকওয়ার্ড, দলিত, মাইনরিটি একটা বড় অ্যাপিল ছিল। সেইটা ধীরে 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 সংকীর্ণ হতে হতে একটা শেষ পর্যন্ত ওই মুসলিম জাবের ইকুয়েশনে চলে এসেছিল। তার ফলে এবার নীতিশ কুমার এটাকে কনসলিডেট করে, যারাই এই ক্ষমতার বৃত্তের বাইরে ছিল তাদের সবাইকে বিভিন্ন নাম দিয়ে, কাউকে মহাদলিত, কাউকে পাসমানদা মুসলিম, কাউকে অতি পিছড়া, এই সমস্ত নাম দিয়ে লবকুশ সমীকরণ ইত্যাদি বলে বলে কনসলিডেট করে। এবারে এখন এরা কারোরই ভোট ব্যাংক নয়, এর মধ্যে একটা সংঘাত চলছে। বিজেপি অবশ্যই সেখানে এনডিএ, বিজেপি, নীতিশ কুমার তারা একটা জায়গা করে রেখেছে, কিন্তু সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু বেরিয়ে আসছে বিভিন্নভাবে। তাহলে আমার ধারণা এবার ইলেকশনটা অনেক বেশি ওপেন। তা যদি হতো, কাস্ট ইকুয়েশনগুলো যদি একেবারে শাশ্বত চিরন্তন একটা কিছু হতো, তাহলে তো নির্বাচনেরও দরকার হতো না, একটা গুনে নিলেই হতো। কাস্ট কিন্তু খুব ডায়নামিক জিনিস, কাস্টটা কোনো ফ্রোজেন ব্যাপার নয়। আরো বেশি করে দেখতে পাচ্ছি যে এগুলো সব কিছুই আমি মনে করি ইজ এ রেজাল্ট অফ মন্ডল, যেটা আস্তে আস্তে পারকোলেট করছে উইথ লিটল সাবকাস্ট নাও অ্যাসার্টিং দেয়ার পলিটিক্যাল রাইটস। They also want their place under the sun. Exactly. তাই না? কুর্মীরা চিফ মিনিস্টার হয়েছে, কোয়েরিরা বলছে আমরা হবো না কেন? তো এখন এই যে ব্যালেন্সিং গেম খেলা, এটাতে কে কতটা পারবে সেটাই হচ্ছে এক ধরনের আমরা ব্যালেন্সিং গেম বলতে পারেন, বা এক অর্থে একটা কম্পিটিটিভ ব্যাপার আছে, বা আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার মনে হয় এই একটা কম্পিটিটিভ পলিটিক্স থাকে, সোশ্যাল কম্পিটিশন থাকে, সেটা যতক্ষণ না একে অপরের বিরুদ্ধে একদম সংঘাতে পরিণত হয়ে যাচ্ছে। একটা যদি এক অর্থে একটা কম্পিটিশনও আছে, এক অর্থে পজিটিভলি যদি থাকে ব্যাপারটা, তাহলে ভালো। তো এটা তো সমাজে আরও বেশি স্বীকৃতির জন্য, এবং আলটিমেটলি যেটা আমাদের লক্ষ্য সেটা হচ্ছে সংরক্ষণ ইত্যাদি, হচ্ছে সোশ্যাল মোবিলিটি বাড়াবে, কিন্তু আমাদের গোলটা হচ্ছে ইকুয়ালিটি। তো একটা স্ট্যাগনেশন ভেঙে, একটা দীর্ঘদিন ধরে জাঁকিয়ে বসে থাকা একটা আধিপত্যের ছক, এই ছকটাকে ভেঙে একটা গতি এনে সেই মোবিলিটি থেকে ইকুয়ালিটির দিকে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে কিন্তু আমার যাত্রা। তাহলে কিন্তু ফাইনালি যেটা দাঁড়াচ্ছে যে কাস্ট উইল ডিটারমিন
বিহার রেজাল্টস অ্যাজ অলওয়েজ? কাস্ট বলতে আমি সেটাই বলছি, কাস্ট বলতে এমনভাবে ভাবা হয় যে কাস্টটা বোধহয় একটা কিছু একটা অদ্ভুত কোনো ম্যাজিকের ব্যাপার, ওটা নয়। কাস্ট ক্লাস এগুলো সবটা মিলেমিশে, এটা একটা জীবন, এটা জীবন্ত ব্যাপার, এটা কোনো কৃত্রিম ব্যাপার নয়। তো যে জিনিসটা এতদিন ধরে টিকে আছে তার মধ্যে তো কোথাও কোনো একটা লাইফ আছে, তাই তো সেটা টিকে আছে। না হলে তো কোনো লাইফ যদি না থাকতো তাহলে তো কবে সেটা শেষ হয়ে যেত। তো যেহেতু ওটা টিকে আছে তাহলে ওর মধ্যে একটা কোনো প্রাণশক্তির ব্যাপার আছে। তাহলে এই যে কাস্ট ক্লাস এগুলো সব মিলেমিশে, জেন্ডার, লোকে জেন্ডারের কথাটাই বলে না, কাস্ট যখন বলে তখন আমার তার মধ্যে কোনো জেন্ডারের চেহারাটাই দেখি না। তো কাস্ট ক্লাস জেন্ডার এবং তার সাথে সাথে ডেমোগ্রাফি, ইয়াং লোক তাদের একটা অন্য চিন্তা, জেনজি যে কথাটা চলে এসছে এখন, তো আমার মনে হয় কাস্ট ক্লাস জেন্ডার এবং তার সাথে সাথে জেনারেশন শিফট, দেখুন এটাই তো প্যারাডক্সিক্যাল। একটা বড় যে নীতিশ কুমার 50% রিজার্ভেশন করে মেয়েদের জন্য, সেই নীতিশ কুমারের এনডিএ তে 24টা না 30টা মাত্র মহিলা ক্যান্ডিডেট। আপনাদের বোধহয় তার চেয়ে একটা দুটো বেশি। আমাদের সব মিলিয়ে হয়তো একটু বেশি হবে। আমরা তো নিজেরা খুবই এ ব্যাপারে আমাদের রেকর্ডটা খুব খারাপ, আমরা 20 জনের মাত্র একজন মহিলা প্রার্থী দিতে পারি। এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে এই যে অল দিস টক, যখন when it comes to the crunch দেখা যায় যে মহিলাদের একটা ক্যানন ফডার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেজন্যই না, সেটা না, সেজন্যই সংরক্ষণটা খুব দরকার। সংরক্ষণটা এই জন্যই আমি একদম মহিলা সংরক্ষণের পক্ষে। এই চাপটা সৃষ্টি না হলে পরে, বাধ্য না করা হলে পরে ঠিক হবে না। তো ফলে এই বাধ্যতা সৃষ্টি করাটা খুব দরকার, বাধ্যবাধকতা। আর কি, থ্যাংক ইউ, অনেক সময় নিলাম নিলাম না, ভালো আড্ডা হলো।